নমস্কার বন্ধুরা, অস্থির শেয়ার বাজারের কারণেতে হাইব্রিড ফান্ডের কদর কিন্তু বর্তমানে বেড়েছে। এবার এই হাইব্রিড ফান্ডের মধ্যে সবথেকে কম যে ফান্ডটাতে রিস্ক আছে সেই ক্যাটাগরিটাকে বলা হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। তো আজকের এই ভিডিওতে আমরা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তো সবার প্রথম জেনে নিই যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ডটা কি। আমি বললামই এটা একটা হাইব্রিড ক্যাটাগরির ফান্ড, কিন্তু এটা খুব কনজারভেটিভ। এখানে কি হয় যে ম্যাক্সিমামটাই ডেট প্রোডাক্টে ইনভেস্ট হয়। মানে ডেট প্রোডাক্ট মানে যেগুলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, যেখান থেকে অ্যাসিওর রিটার্ন পাওয়া যায়, সেইগুলোতে বেশি ইনভেস্ট হয় এবং অল্প পরিমাণ টাকা ইকুইটি বা শেয়ার মার্কেটেতে ইনভেস্ট হয়। এখানে লাভ এটাই যে যেটা আমার ডেট প্রোডাক্ট বা যেটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট সেইখান থেকে আমি রেগুলার রিটার্ন পাবো, আর ইকুইটি পোর্শন থেকে আমার একটুখানি যে ইনভেস্টমেন্টের যে গ্রোথ বা ইনভেস্টমেন্টের যে লাভ সেটা একটু বুস্ট আপ দেবে। সেবির গাইডলাইন অনুযায়ী যদি আপনার কনজারভেটিভ হাইব্রিড ফান্ড হতে হয় তাহলে মিনিমাম 75% ডেটেতে ইনভেস্ট হবে, বাকি ম্যাক্সিমাম 25% পর্যন্ত আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারবেন। এইবার এর পোর্টফোলিও কনস্ট্রাকশনটা দেখে নিই। মানে একটা যদি আপনি কনজারভেটিভ হাইব্রিড ফান্ড দেখেন তাহলে তারা কোথায় ইনভেস্ট করে টাকাটা। তো বলেছি যে দুটো কম্পোনেন্ট, প্রথমে হচ্ছে ডেট কম্পোনেন্ট, বেশিটা ডেটেতেই ইনভেস্ট হয়। ডেট কম্পোনেন্টের মধ্যে আছে ধরুন বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, যেখান থেকে আপনার ফিক্সড রিটার্ন এবং স্টেডি রিটার্ন পাওয়া যাবে। আর দু নম্বর হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে এখানে তো দেখবেন জেনারেলি বড় কোম্পানি বা যেগুলো ব্লু চিপ কোম্পানি তাদেরই মানে আপনার ইকুইটিতে ইনভেস্ট হয়। এইবার আপনাকে একটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের পোর্টফোলিওটা দেখিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই হাইব্রিড ফান্ডগুলো কোথায় ইনভেস্ট করছে। সবার প্রথম যেমন ধরুন এইচডিএফসি হাইব্রিড ডেট ফান্ড। তো 23/11/2024 যেদিন আমি এই ভিডিওটা নিয়ে রিসার্চ করছিলাম বা এই ভিডিওটা বানাচ্ছিলাম, সেদিনে দেখলাম যে এর ইকুইটি পোর্শনে ইনভেস্ট আছে 22.02% এবং বাকি যেটা আছে সেটা আপনার ডেট প্রোডাক্টে ইনভেস্ট আছে। এবারে ইকুইটির যে 22.02% ইনভেস্টমেন্ট আছে সেখানে টোটাল 39টা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট আছে। মানে যেটা ইকুইটিতে আছে সেটাও এমন একটা জায়গায় ইনভেস্ট নেই, সেটাও 39টা কোম্পানিতে ইনভেস্ট আছে। এইবার এই যে 39টা কোম্পানি আছে সেই 39টা কোম্পানি কারা, তার মধ্যে থেকে টপ 10 যেটা সেগুলো কারা আছে সেগুলোর নাম আপনাকে আমি বলছি। দেখুন সব নামগুলোই কিন্তু আপনার চেনা জানা ঠেকবে, কারণ এগুলো সব ভারতের বড় বড় তাবড় কোম্পানি, এদের নাম সবাই জানে। প্রথম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইনফোসিস, ভারতী এয়ারটেল, সান ফার্মা, আইটিসি, রিলায়েন্স, টিসিএস, এগুলো সব নামি দামি কোম্পানি। তো এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ারেতেই মেনলি এর ইকুইটি পোর্শনটা ইনভেস্ট হচ্ছে। এইবার আসছে ডেট প্রোডাক্ট। ডেট প্রোডাক্ট মানে যেটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, সেখানে কত আসছে 77.98%। তো এর মধ্যে কি থাকছে দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সরকারি জায়গাতেই ইনভেস্ট থাকছে 27.57%। তারপরে আসছে বন্ডেতে, বন্ডে কত আছে 45.36%। পিটিসি বলে একটা ইনভেস্টমেন্ট অপশন আছে যেখানে আছে 0.43%। বিভিন্ন রিসিভেবলস আছে সেখানে 2.30%। ট্রেপস আছে, ট্রেপসে আছে 1.63%। আর আছে আইএনভিআইটি মানে ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্টের একটা অপশান, সেখানে আছে 0.69%। সুতরাং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গভর্নমেন্ট আর গভর্নমেন্ট বন্ড ম্যাক্সিমাম এই জায়গাগুলোতে ইনভেস্ট আছে, যেখান থেকে আপনার স্টেডি রিটার্নটা পাওয়া যাবে। এইবার প্রশ্ন হলো যে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের ইনভেস্টমেন্টের সুবিধাটা কি। সুবিধাটা প্রথম যেটা, যে অন্যান্য যেসব ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে যেগুলোতে একদমই রিস্ক কম, তাদের থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। যেমন ধরুন আমি যদি একদম বলি যে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশন কি, তার মধ্যে একটা আছে ফিক্সড ডিপোজিট। তো মোটামুটি ফিক্সড ডিপোজিটের যার ইন্টারেস্ট তার থেকে এখানটা কিন্তু 1-2% বেশিই পাবেন। অবশ্যই ফিক্সড ডিপোজিটের থেকে একটু রিস্কটাও বেশি আছে। আপনি যদি দেখেন যে এই যে আমি বলছি যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, তার যদি ক্যাটাগরি রিটার্ন দেখি, কারণ আমি একটা ফান্ডের ক্ষেত্রে তো বলতে পারবো না, কারণ বিভিন্ন লোক বিভিন্ন ফান্ড নেবে, তো আমি দেখতে চাই যে এর ক্যাটাগরির অ্যাভারেজটা কি। ওই ক্যাটাগরির যদি অ্যাভারেজ দেখি তাহলে দেখা যাচ্ছে যে 1 বছরে এর রিটার্ন হচ্ছে 12.40%, 2 বছরে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন 10.35%, 3 বছরে আসছে 8.21%, 5 বছরে আসছে 8.68%, আর 10 বছরে আসছে 7.72%। সুতরাং কি দেখতে পাচ্ছেন যে এই 10 ইয়ারের যদি এফডি দেখেন তাদের যা রিটার্ন তার থেকে কিন্তু এইখানেতে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন। 2 নম্বর যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে রিলেটিভলি লেস রিস্কি দেন আদার হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে কিন্তু সব থেকে লেস রিস্ক এটাতেই। কারণটা কি, কারণ আমার এখানে তো ডেট প্রোডাক্টেই ম্যাক্সিমাম 80% তো ডেট প্রোডাক্টেই ইনভেস্ট হচ্ছে, তাহলে তো এইটা কম রিস্কি হবেই।
কনজারভেটিভ ইন নেচার, এখানে মেন ফোকাস থাকবে যে প্রিন্সিপাল যেটা আমি ইনভেস্ট করেছি সেইটাকে প্রথমে সেফ রাখতে হবে। বাকি যদি এক্সট্রা রিটার্ন পেয়ে যাই সেটা তো ভালোই, সেই কারণের জন্যই কি হচ্ছে ম্যাক্সিমামটা ডেট প্রোডাক্টে ইনভেস্ট করছি, আর ইকুইটিতেও যেটা ইনভেস্ট করছি সেইগুলো কিন্তু খুব বড় বড় কোম্পানি, একদম লার্জ ক্যাপ স্টক যেগুলো বলা হয় সেইগুলোতেই ইনভেস্ট করা হয়। 3 নম্বর অ্যাডভান্টেজ, ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও। দেখতে পাচ্ছেন যে আমি ডেট প্রোডাক্টে যেটা ইনভেস্ট করেছি সেটাও বিভিন্ন জায়গায়, গভর্নমেন্টে আছে, বন্ডে আছে, ট্রেপসেতে আছে, তারপরে ধরুন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট যে অপশন আছে সেইখানেতে ইনভেস্টমেন্ট আছে। ইকুইটিতেও যেটা ইনভেস্ট আছে সেটাও দেখবেন বিভিন্ন জায়গাতে আছে, ব্যাংকেতে আছে ইনভেস্টমেন্ট, আইটি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আছে, এফএমসিজিতে আছে, সব জায়গাতে মিলিয়ে মিশিয়েতে ইনভেস্ট করা আছে। সুতরাং ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে কারা ইনভেস্ট করবে। দেখুন, প্রথম যারা একদম ইকুইটিতে কখনোই ইনভেস্ট করেননি, ইকুইটি নিয়ে বিভিন্ন ভয় আছে, তারা একদম যদি শুরু করতে চান তাহলে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড দিয়ে স্টার্ট করতে পারেন, কারণ ম্যাক্সিমামটাই ডেট প্রোডাক্ট, একটুখানি ইকুইটির ছোঁয়া থাকছে। 2 নম্বর, যারা একদম রিস্ক নিতে চান না তারা এখানে ইনভেস্ট করতে পারেন। 3 নম্বর, ধরুন যারা একদম রিটায়ারমেন্টের সময় চলে এসেছেন বা রিটায়ারমেন্ট করে নিয়েছেন, তারা একটা সেফ জায়গাতে টাকা রাখতে চান এবং তার সাথে সাথে অল্প বিস্তর একটু এক্সট্রা রিটার্ন পেতে চান, তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা বলা হয় যদি আপনার বয়স কম থাকে তাহলে কি সময় আপনার সাথে আছে তাহলে আপনি হাই রিস্ক প্রোডাক্টে ইনভেস্ট করবেন, আবার যদি আপনার বয়স বেশি হয় তাহলে বলা হয় যে আপনি লো রিস্ক প্রোডাক্টে ইনভেস্ট করুন, কারণ সেই সময়তে কিন্তু সময় আপনার সাথে নেই। এবার ধরুন আপনি অনেক টাকা জমালেন, তারপর সেই টাকাটা আপনি একটা হাই রিস্ক প্রোডাক্টে ইনভেস্ট করে দিলেন এবং তার যদি ক্যাপিটালটা কমে যায় তখন তো সমস্যা হবে। তো সেই কারণের জন্যই বয়সের সাথে সাথে কিন্তু আপনার প্রধান উদ্দেশ্য হবে আপনার যে ক্যাপিটাল সেটাকে প্রোটেক্ট করা, এবং তার সাথে যদি এক্সেস কিছু রিটার্ন পাওয়া যায় সেটা ঠিক আছে, কিন্তু কখনোই বেশি রিস্ক নিয়ে ক্যাপিটালটাকে একদম ঝুঁকিতে রেখে বেশি রিটার্ন পাওয়াটা ঠিক নয়। সেই কারণের জন্যই এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড কিন্তু যাদের ক্ষেত্রে রিস্ক নেওয়ার ক্ষমতাটা কম আছে তাদের জন্যই উপযুক্ত। এরপরে আসি কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের ট্যাক্সেশনের রুলেতে। এক্ষেত্রে রুলটা হচ্ছে এটাই যে আপনার মিউচুয়াল ফান্ড থেকে যেটা গেন হবে সেই গেনটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে, তারপর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে যে কতগুলো ফান্ডের নাম বলুন যে ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে। আপনাকে আমি একটা লিস্ট শো করছি, এই লিস্টে যে ফান্ডগুলোকে দেখাচ্ছি এই ফান্ডগুলো রেগুলার ভালো কনসিস্টেন্টলি পারফর্ম করেছে। আপনি এই লিস্টটা দেখে নিন, এখান থেকে আপনি কোনো সিলেক্ট করতে পারেন বা নিজের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারেন।